এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা গড়বেতার রক্তচোষা। গল্পটি আগে দুটো পার্টে সম্প্রচার হয়েছে। ফার্স্ট পার্টটা প্রিমিয়ার হয়েছে 22শে জানুয়ারি, নাম গড়বেতার এক গ্রামে। আর দ্বিতীয় পার্টটি প্রিমিয়ার হয়েছে 24শে জানুয়ারি, গ্রামের পুরনো ইটভাটা। তাই যারা যারা এখনও গল্পটা শোনেননি, এই দুটো পার্টের কম্পাইলেশন আজকের পর্ব। নবীন দাসের ভূমিকায় সাগর কুমার পাঠক, সুজনবাবু আর অটোওয়ালার ভূমিকায় সুমিতেন্দ্র, আর গল্প পাঠ আর বিভিন্ন চরিত্রে রয়েছি আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে পল্লব ঘোষের লেখা গড়বেতার রক্তচোষা। গড়বেতায় যখন ট্রেন থেকে নামলাম, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। গেস্ট হাউসের ঠিকানা আমার এক বন্ধুই আমাকে দিয়েছিল। অটোয় করে সেখানে যেতে হবে। অটোওয়ালাকে সেটা দেখাতেই মনে হলো যেন একটু বেশি ভাড়া বলছে। তবুও আপত্তি করলাম না। একটু ভালো থাকার জায়গা পেতে 2-10 টাকা বেশি খরচ হলেও আমার কোনো ক্ষতি নেই। মালপত্র নিয়ে চেপে বসলাম। পথে যেতে যেতে মেদিনীপুরি অটোওয়ালা হঠাৎ বলে বসল, বাবু, একটা কথা জানতে পারি? ওদিকে যাওছো কেনে? না মানে বিশেষ কোনো কারণ নেই, শুনেছি ওই গেস্ট হাউসটা ভালো, মানে মানে নিরিবিলি আর কি। অটোওয়ালা কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। আমি বললাম, কেন, কোনো সমস্যা আছে নাকি? মৃদু হেসে অটোওয়ালা বলল, না, ওদিকে খুব একটা লোক যাইছে না, তাই আর কি বটে। তবে সমস্যা নাই, জায়গাটা আমাদের শহরটারই একটু দূরে বটে। আমি আর কিছু বললাম না। তবে কেন জানি না মনে হলো অটোওয়ালা কিছু একটা যেন চেপে যাচ্ছে। যাই হোক, আমার থাকা খাওয়ার অসুবিধা হলে সে আগে ভাগেই নিশ্চয়ই বলে দিত। এমনিতেই আমার বরাবরই একটু নিরিবিলি পছন্দ। এসব হই হট্টগোল, মানুষের কোলাহল, ধুলো ধোঁয়াশা কোনো কালেই আমার ভালো লাগেনি। কি কুক্ষণে যে কলকাতায় জন্মেছিলাম, দূষণের কবলে পড়ে রোগ বাঁধিয়ে বসলাম। ডাক্তার 500 টাকার ওষুধ ঠুকে দিয়ে উপরি খরচা হিসেবে বলে দিল হাওয়া বদল করতে। যদিও আমারও যে কোথাও একটা যাওয়ার ইচ্ছে অনেকদিন থেকেই যে ছিল না, তা কিন্তু নয়। শুধু অফিসের কাজের চাপে পড়ে সময় বেরোচ্ছিল না। এখন ডাক্তারের সুপারিশে সেই বহু মূল্যবান সময় পাওয়া গেছে, তাই বেরিয়ে পড়া। বিয়ে থাওয়া সংসার করিনি, তাই আবদার, কর্তব্য, দায়িত্ব, ভালোবাসা ইত্যাদি নানাবিধ নৈতিকতা জড়িত খরচ যে আমার হবে না, সেটাই আরও আমাকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ার অনুপ্রেরণা জোগালো। দূরে কোথাও না, কাছে পিঠের মধ্যে একটু নিরিবিলি জায়গা খুঁজছিলাম, তাই আমার এখানে আসা। গনগনি। গনগনির কাছাকাছি সেভাবে হোটেল কিছু নেই, তাই গড়বেতাতেই থাকতে হবে। তার মধ্যেও একটা নিরিবিলি জায়গার সন্ধান পাওয়া আমার মতো মানুষের কাছে হাতে চাঁদ পাওয়ার সমান। এসে দেখলাম সত্যি আমার পক্ষে থাকার উপযুক্ত হলিডে হোম। একেই নিরিবিলিতে, তাও আবার লোকজন খুব বেশি নেই। ম্যানেজার নবীন দাস বেশ অমায়িক এবং মিশুকে লোক। হোটেল খুলে ভদ্রলোকের আয় যে খুব একটা হয় না, তা বোঝাই যায়।
তবে ওনার হাবভাবে তার বিন্দুমাত্র হীনমন্যতা চোখে পড়ে না। বেশ হাসি খুশি জানালেন, আমার মতো সংসারহীন বিরাগী মনোভাবের মানুষেরাই নাকি এই হোটেল ভাড়া নেয়। সন্ধ্যায় দোতলার ঝুল বারান্দায় বসেছি চায়ের কাপ নিয়ে, সাথে নবীন দাস। বললাম, আচ্ছা শহর তো এখান থেকে একটু দূর, তাহলে এই হোটেলের সব দরকারি জিনিসপত্র কিংবা এই যে আপনাদের যে ভাড়াটে টুকটাক প্রয়োজনীয় জিনিস থাকে না, সেগুলো কোত্থেকে কেনা হয়? নবীন দাস চায়ে চুমুক দিয়ে বললেন, ফি সপ্তাহে একদিন করে দুটো মালের গাড়ি হোটেল থেকে ছাড়া হয়। যাদের যা দরকার একটা লিস্ট বানিয়ে দিয়ে দেয়, সেই অনুযায়ী মিলিয়ে মাল এনে দেওয়া হয়। এর জন্য কি আপনারা এক্সট্রা চার্জ করেন? একটা পার্টিকুলার লিমিটের মধ্যে থাকলে করি না, সেটার বেশি হলে করতে হয়। তবে আপনার চিন্তা নেই, সংসারীন মানুষদের বেশি কিছু সামগ্রী সাধারণত লাগে না, তারা অল্পেই খুশি। একটু থেমে ভদ্রলোক আবার বলল, এই তো আগের দিন এক ভাড়াটে এসে বলে কিনা ওনার জন্য শ্যাওড়া গাছের ডাল এনে দিতে হবে। এ আবার কীরকম দাবি বলুন দেখি, ও জিনিস পাবো কোথায়? তা ভদ্রলোক বলেন কিনা রাস্তাতেই পেয়ে যাবেন, আপনার ড্রাইভারকে বলবেন নেমে একটা ডাল ভেঙে আনতে। আমি আর কি করি, বোর্ডারের দাবি যখন মেটাতেই হবে। আমি অবাক হয়ে বললাম, শ্যাওড়া গাছের ডাল, আবার সেটা পাওয়া যাবে রাস্তার উপর? আজব তো। চায়ের কাপ নামিয়ে রেখে নবীন দাস বলল, দেখা যাক, গাড়ি কাল যাবে, মালপত্র নিয়ে পরশুদিন ফিরে আসবে। ঠিক ছিল পরদিন সকালে একবার গনগনির উদ্দেশ্যে রওনা দেব। নবীন বাবুকে বলাই ছিল। ভদ্রলোক বললেন কোনো চিন্তা না করতে, গাড়ির ব্যবস্থা উনিই করে দেবেন। একটু সকাল সকালই বেরিয়ে পড়লাম। হোটেলের গেটের বাইরে বেরিয়ে দেখি একটা মাঝারি সাইজের ম্যাটাডোর দাঁড়িয়ে। ম্যানেজার নবীন দাস দেখি একটা বছর 25-এর যুবককে হাত পা নেড়ে কিছু একটা বোঝাচ্ছে। লোকটাও মনে হলো সেই কথায় কিরকম যেন বিরক্তি প্রকাশ করছে। আমার গাড়ি তখনও আসেনি। ভাবলাম একটু এগিয়ে দেখি কি অবস্থা। ও নবীন বাবু, আরে কি ব্যাপার, এত সকাল সকাল, এত ব্যস্ততা কিসে? আর মশাই গুড মর্নিং। এই দেখুন না, ড্রাইভার রতনকে বলছিলাম ওই শ্যাওড়া গাছের ডালটার কথা। রতন বলল, দেখুন বাবু, জিনিস দোকানে নয় কিনে আনা যায়, তা সে যত দূরেই হোক না কেন, কিন্তু এই চলার পথে শ্যাওড়া গাছের ডাল এখন কোথায় পাবো বলেন তো? আরে চলার পথেই পাবে, এত চিন্তা কিসের? শেষ উক্তিটি এলো পেছন থেকে। আমরা সকলে ঘুরে তাকালাম। দেখি বছর 50-এর এক ভদ্রলোক, মাথায় কাঁচা পাকা চুল, নাকের নিচে চওড়া কালো গোঁফ, মুখে দীর্ঘদিনের না কামানো দাড়ি, আর বেশ বিরাট দশাই চেহারা, পরনে ফুল হাতা শার্ট আর পাজামা। ভদ্রলোক হোটেলের দরজার মুখটায় দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক বেরিয়ে এলেন বাইরে। মুখের মধ্যে বেশ একটা ব্যাপার রয়েছে, চেহারার সাথে মানানসই গলার স্বরও। তবে সবচেয়ে অদ্ভুত তার দুই চোখের দৃষ্টি। প্রথমটা দেখে মনে হয় যেন নির্জীব নিষ্প্রাণ, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় গভীর থেকে সুগভীর গিরিখাত অপেক্ষাও অধিক গভীরতা বিরাজ করছে ওই দুই অক্ষি কোটরে। সেই গভীরতায় যে কি নিহিত রয়েছে তা বোঝাবার উপায় নেই। ভদ্রলোক মৃদু হেসে বললেন, সব পেয়ে যাবে, আমি তো বলছি। আর ম্যানেজার বাবু খদ্দের কিন্তু লক্ষ্মী, তার আবদার এভাবে ফিরিয়ে দিতে নেই, জানেন নিশ্চয়ই। ভদ্রলোকের কথাবার্তার মধ্যে
বেশ একটা সম্মোহিনী ভাব রয়েছে। চাইলেও তার কথার উপর না বলার ক্ষমতা যেন কারণ নেই। আর হলো সেটাই। একটু চুপ করে থেকে নবীনবাবু রতনকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যা, বাবু যখন বলছেন পেয়ে যাবি, কিছু অসুবিধা হলে আমি দেখছু। রতনও দেখলাম এবার আর বিশেষ প্রতিবাদ করল না। বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে গাড়ি স্টার্ট দিল। নবীন দাস ভেতরে চলে গেলেন। ভদ্রলোক এবার আমায় বললেন, নমস্কার, আমি সুজন চৌধুরী। আপনাকে এখানে নতুন দেখছি। আমি প্রতি নমস্কার জানিয়ে বললাম, আজ্ঞে হ্যাঁ, কালকেই ভাড়া নিয়েছি। আর আমাকে তুমি করেই বলতে পারেন, আমি বয়সে আপনার থেকে অনেক ছোট। ভদ্রলোক একবার আমার দিকে তাকিয়ে আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, তা বিয়ে থা করনি বুঝি? একা একাই নিঃসঙ্গ হলিডে হোম ভাড়া নিয়েছো? আমি একটু লজ্জিত হয়ে মাথা নেড়ে বললাম, আসলে ও পথে যাওয়ার খুব একটা ইচ্ছে আমার নেই। সুজনবাবু বললেন, তা হতেই পারে। জন্মালেই যে বিয়ে করে সংসার করতে হবে তার তো কেউ মাথার দিব্যি দেয়নি রে বাবা। এই আমাকেই দেখো না। তা তোমার নামটা তো জানা হলো না। আমি বিপ্লব ঘোষ। পরিচয় পর্ব মিটিয়ে আমি গনগনির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি কিছুক্ষণ পরেই এসে গিয়েছিল। গনগনির সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। একাকী বিবাগী মন ছুঁয়ে যাওয়া সেই পরিবেশ। আঁকাবাঁকা লাল মোড়ামের রাস্তা, পথের ধারে কাজু বাদামের বাগান। গুনগুন করে গেয়ে উঠলাম, গানের সাথে পরিবেশের এমন মেলবন্ধন, নিজের চোখ কান কোনোটাকেই বিশ্বাস করতে পারছি না। মনে হলো গানটা যেন এখানে বসেই লেখা। সত্যি পাশ দিয়ে প্রকৃতির বুক চিরে ঝিরি ঝিরি বাঁকা নদী শিলাবতী বয়ে চলেছে আপন বেগে, একদম শান্তভাবে। তার সাথে প্রকৃতি খোলা আকাশের নিচে মেলে ধরেছে তার দিগন্তের রূপের বাহার। এ যেন সত্যি মেদিনীপুরের আয়না। হাঁটু জলা নদীতে ইতিউতি উকি ঝুঁকি মারছে অর্ধ চন্দ্রাকৃতি বালুর চড়া, যেন সত্যি রাজকুমারীর গলায় চন্দ্রাহার। গিরিখাতের উপর থেকে সরু আঁকাবাঁকা পথ জালের মতো ছড়িয়ে গিয়েছে। গনগনির রূপ লাবণ্য বুকে বেঁধে যখন ঘরে ফিরলাম, দুপুর হয়ে গিয়েছে। মনটা বেশ হালকা লাগছিল, খিদেও পেয়েছিল খুব। তাড়াতাড়ি স্নান সেরে খাওয়া দাওয়া করে বেশ একটান ঘুম দিলাম। বিকেলে উঠে একটু বাইরেটা বেরিয়ে পায়চারি করছি। হঠাৎ দেখি হোটেলের পেছন দিক থেকে কাঁধে ব্যাগ নিয়ে এই দিকে আসছেন সুজনবাবু। আমাকে দেখেই এক গাল হেসে বললেন, এই যে কি ব্যাপার, সকাল থেকে দেখা নেই? আরে ওই বলছিলাম না গনগনি যাচ্ছি। ও আচ্ছা, বেশ বেশ, তা ভালো। তা আপনি এমন সময় ব্যাগপত্র নিয়ে ওদিকে কোথায়? এই বিশেষ কিছু না, আসলে একটু চা ধূমপানের নেশা আছে তো। তাছাড়া ঘরে সবসময় বসে থাকতে আমারও ভালো লাগে না, তাই ওই দিকটা একটু গিয়েছিলাম। ওদিকে আবার চায়ের দোকান রয়েছে নাকি? আছে বই কি। এই ঢাল বরাবর নেমে কিছুটা গেলেই ছোটোখাটো একটা বাজার মতো পড়ে, তারপরেই একটা গ্রাম। তাই নাকি? তাহলে তো যেতেই হচ্ছে। তবে হ্যাঁ, ওই গ্রামটামে যাওয়ার আগে একটু লোকজনের সাথে কথা কয়ে যাবে। কিসব অপবাদ টপবাদ রয়েছে, সবাইকার যাওয়া নিরাপদ নয়। এতটুকু বলে ভদ্রলোক ভেতরে চলে গেলেন। আমি দেখলাম সূর্য তখনও
পুরোপুরি দিগন্তের আড়ালে ঢলতে একটু দেরি আছে। দিনের আলো থাকতে না হয় একবার যাওয়াই যাক। দেখলাম ভদ্রলোক ভুল কিছু বলেননি। পাহাড়ের ঢাল দিয়ে নেমে কিছুটা গেলেই একটা ছোটখাটো বাজার। সন্ধ্যার মুখে অনেকেই দোকানপাট গুছিয়ে শেষ বেলায় ঘরে ফেরার তোড়জোড় করছে। কেবল একটা চায়ের দোকানে দেখলাম তখনও দুজন লোক বসে হাতে মাটির ভাঁড় নিয়ে। আমিও এক কাপ চা নিয়ে বসলাম দোকানের সামনে রাখা একটা কাঠের বেঞ্চিতে। দোকানি আমার উদ্দেশ্যে বলল, বাবুকে এখানে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, এই আর কি, গনগনি ঘোড়ার তালে এসেছি। ওই যে ঢালের ওপর যে হোটেল, ওখানেই আমি আছি। দোকানি মাথা নেড়ে বলল, ঠিকই আন্দাজ করেছিলাম, এই একটু আগেই একজন এসেছিলেন। বুঝলাম দোকানি সুজন বাবুর কথা বলছে। বললাম, এই বাজার পেরিয়ে নাকি একটা গ্রাম পড়ে, সে কথা আগে তো শুনিনি। এবার উত্তরটা এলো সামনে থেকে। সামনের বেঞ্চিতে বসে থাকা দুই ভদ্রলোকের একজন বললেন, আপনি যে শুনেছেন এটাই অনেক। গ্রাম তো এখন ডুবতে বসেছে মশাই। সে কি, কেন? আরে কেন মশাই, বড় বড় নেতা মন্ত্রীর দল শুধু এসে ভাষণ দিতেই ব্যস্ত। উন্নয়ন যে কোথায় হচ্ছে কেউ দেখতেও পাচ্ছে না। কথাটা মন্দ বলেননি। আজকালকার সমাজ শুধু এ দল ও দলকে দোষারোপ করতেই ব্যস্ত। মানুষের জন্য ভালো কাজ আর কেই বা করছে। বললাম, তাহলে আপনাদের গ্রাম তো একবার ঘুরে দেখতে হচ্ছে। এবার একটা অদ্ভুত ব্যাপার হলো। চায়ের দোকানে উপস্থিত সকলে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি খুব অপরাধজনক কিছু বলে ফেলেছি। কিছুক্ষণ পর দোকানি গলার স্বর নামিয়ে বলল, গ্রামের খবর আপনি জানেন না, তাই এ কথা বলছেন। ও গ্রামে তো এখন লোকে থাকতে ভয় পায়। থাকতে ভয় পায়? তার মানে? গায়ে রক্ত চোষার দাপট শুরু হয়েছে, বলল সামনের লোকটা। আমি কি বলবো না বলবো ভেবে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাদের দিকে তাকিয়ে রইলাম। তারপর এক নিঃশ্বাসে চা শেষ করে বললাম, রক্তচোষা মানে? ঠিক বুঝলাম না। ওদিকে সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নির্মেঘ আকাশে তার আভা দেখে বৈশাখের পাকা আমের কথা মনে পড়ে। অনেকক্ষণ থেকেই একটা চিল বিকট শব্দ করতে করতে দোকানের চালের ওপর ঘোরাফেরা করছে। দোকানি বলল, বাবু রক্তচোষা সে কে কি তা আমরা কেউই দেখিনি। শুধু যেটা দেখেছি সেটা হলো লাশ, একের পর এক রক্ত শূন্য লাশ। রাতের অন্ধকারে কে যে তাদের রক্ত চুষে খেয়েছে তা কেউ জানে না। শরীরে এক ফোঁটাও রক্ত থাকে না, যেটা থাকে সেটা শুধু ছিমড়ে সাদা শরীরটা। ইতিমধ্যেই গ্রামের 4-5টা লাশ পড়ে গিয়েছে। হঠাৎ করেই এসব শুরু, কিন্তু কবে যে শেষ হবে কেউই জানে না। এরপর যে কার পালা। রাতে তো লোকে একা বাড়ির বাইরে বেরোতেও ভয় পায়। তা কেউ কি পুলিশের দ্বারস্থ হননি? এবার সামনের লোকটা ম্লান হেসে বলল, পুলিশ ওসব আইন কানুন বড় লোকেদের জন্য বাবু। পুলিশ যে চেষ্টা একদম করেনি তা নয়। প্রথমটা একটু হম্বিতম্বি করলেও কিছু কায়দা করে উঠতে পারেনি। রক্তচোষা বাদুর জাতীয় কিছু? বলেন কি, একটা চিমড়ে বাদুর কিনার রক্ত চুষে একটা আস্ত মানুষের লাশ ফেলে দিবে? আমার এখানে আর কি বা বলার থাকে। এমনিতে গ্রামে ঘরে লোকেদের মধ্যে একটা আধটা অন্ধবিশ্বাস কুসংস্কার থাকে, কিন্তু যেখানে একের পর এক মানুষের লাশ পড়েছে
সেখানে সেটা নিছক কুসংস্কারের মধ্যে ফেলাটা যুক্তিযুক্ত হবে না। হলিডে হোমে যখন ফিরলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে। রাতে ম্যানেজার নবীনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, ওদিকের খবরে অত কান দিবেন না। ওতে ঝামেলায় শুধু শুধু নিজেকে জড়িয়ে লাভ কি বলেন? ঘুরতে এসেছেন, শান্তিতে ঘুরেন। কিন্তু শান্তি যে ধীরে ধীরে বিঘ্নিত হতে শুরু করেছে তা বুঝলাম পরের দিন থেকেই। সকালে হাঁটতে হাঁটতে যখন আবার সেই ছোট্ট গ্রামটার বাজারের দিকে গিয়ে পড়লাম, তখন দেখি সেখানে হুলুস্থুলু কাণ্ড। বাজারে একসাথে গোটা গ্রামের লোক জমায়েত হয়েছে। গোল হয়ে তারা কিছু একটাকে ঘিরে ধরেছে। তাদের অনেকেই বেশ উত্তেজিত। অকথ্য ভাষায় অনেকে গালিগালাজও করছে। তবে যে কথাটা বারবার আমার কানে আসছে সেটা হলো রক্তচোষা। ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম ব্যাপারটা কি হচ্ছে দেখার জন্য। ব্যাপার মানে সাংঘাতিক ব্যাপার। জনা কয়েক সন্ডা মার্কা লোক একটা বছর 20-22-এর ছেলেকে মাটিতে ফেলে পিটিয়ে মারছে, আর এই ভিড়ের মধ্যে থাকা সকলেই সেটা সমর্থন করছে এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। বেচারা ছেলেটা ততক্ষণে আধ মরা হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, মাথা ফেটে রক্তে গোটা মুখ গা মাখামাখি। মোটা মোটা বাঁশের ঘায়ে শরীরের একটা হাড়ও আস্ত আছে বলে মনে হলো না। নাক মুখ সব ফেটে গিয়েছে। আমার মাথা রীতিমতো ঘুরে যাবার জোগাড় এই দৃশ্য দেখে। চেঁচিয়ে উঠলাম, আরে করছেনটা কি? ছেলেটাকে এভাবে ফেলে মারছেন কেন? আরে আপনারা কি পাগল হয়ে গেলেন নাকি? ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, এই ও শালার মারাই ভালো, শয়তানের বাচ্চা এতদিন এর ওর রক্ত চুষে গ্রামে ঘুরে বেরিয়েছে, ভেবেছে আমরা কিছু টের পাবো না। মার ওকে। চুপ! একদম উল্টোপাল্টা বকলে টেনে নিয়ে জেলের ঘানি টানাবো। এতটুকু একটা ছেলে কিনা রক্ত চুষে খায়? কি সবার মাথা খারাপ হয়ে গেল নাকি? শুনুন শুনুন, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কি অবস্থা বেচারার! আরে আপনারা কি মানুষ? আমি ঝুঁকে ছেলেটাকে তুলতে যাব, একটা শক্ত হাত এসে টেনে আমাকে তুলে নিল। ঘুরে দেখি আগের দিনের সেই চাওয়ালা। বলল, বাবু ওর কাছে যাবেন না, ওটা এখন আহত বাঘ, বাঘে পেলেই মরণ কামড় দেবে। তার মানে? আমরা ফালতু কারণে আমাদের গ্রামের ছেলেকে কেনই বা মারবো বলুন? এতগুলো লোক সাক্ষী, ও রক্তচোষা, ও বেঁচে থাকলে গ্রামকে গ্রাম উজাড় করে দিবে। না না, এ অন্যায়। তোমাদের যদি ওকে সন্দেহই হয় তবে ওকে পুলিশে দাও, তা না দিয়ে এভাবে পিটিয়ে মারবে? একজন সন্ডা মার্কা লোক এগিয়ে এসে বলল, পুলিশের হাতে দিলে বিচার হয় না গো, বিচারের নামে শুধু ভাড়ামি হয়। আর আইন তোমাদের মতো ওই বড় লোক বাবুদার জন্য, আমাদের লাগি নয়। আমি কি করব কি বলবো বুঝতে পারলাম না। আবার শুরু হলো প্রহার। আমার চোখের সামনেই ওরা আরো বেশ কয়েক ঘা দিয়ে ছেলেটাকে পিটিয়েই মেরে ফেলল। তারপর ওখানে দাঁড়িয়েই নিজেদের মধ্যে ঠিক হয়ে গেল যে একে জ্বালিয়ে দেওয়া হবে। আমার একবার মনে হলো থানায় গিয়ে সবটা বলি। আইন এভাবে নিজের হাতে তুলে নেওয়া যায় না, যেতে পারে না। আমার চোখের সামনে ছেলেটার পা দুটো টানতে টানতে ওকে রাস্তা দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে সবাই গ্রামের ভেতরের দিকে চলে গেল। আমিও গেলাম। সত্যি সত্যি ওর একটা ধান কাটা ফাঁকা ক্ষেত জমিতে ডিজেল ঢেলে ওর শরীরটা পুড়িয়ে দিল। সেদিন সারা দিনটা একদমই ভালো কাটল না। চোখের সামনে এরকম একটা ঘটনা দেখার পর কারোরই মন ভালো থাকে না। বাকি দিনটা ঘরে বসেই রইলাম। মনে মনে স্থির করেছিলাম, আর নয়, এখানে চাপ মুক্ত হতে এসে দেখছি উটকো চিন্তা আমার মাথায় চড়ে বসছে। 2-1 দিনের মধ্যেই তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিতে হবে।
সন্ধ্যার দিকে একবার হঠাৎ সুজনবাবু ঘরে এলেন। ভদ্রলোকের সাথে একটু আলাপ পরিচয় হলো। ঘটনাটা বললাম। শুনেই উনি মাথা নেড়ে বললেন, এতে কি সমস্যা মিটে যাবে বলে তুমি মনে করো? মানে? সুজনবাবু গলার স্বর নামিয়ে বললেন, রক্তের নেশা বুকে চেপে ছেলেটা মরেছে, অতএব বুঝতেই পারছো। আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন নাকি মশাই? ভূত প্রেত বলাটা ভুল, তবে পৃথিবীতে অলৌকিক অনেক কিছুই ঘটে। তোমরা যখন ঠাকুর দেবতায় বিশ্বাস করতে পারো, এসব বিশ্বাস করো না কেন? ভদ্রলোকের কথা বলার ভঙ্গি কিরকম যেন শরীরে একটা গায়ে কাঁটা দেওয়া অনুভূতি দিয়ে গেল। যাওয়ার আগে কেবল বলে গেলেন, ওখানে না গেলেই পারতে, না জানি কখন কি হয়। সাবধানে থেকো। ভূত প্রেতের ওপর আমার বিশ্বাস নেই। অলৌকিক যে ব্যাপার ভদ্রলোক বলে গেলেন, সে সব কিছুর পেছনেই একটা না একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে। শুধু সেই ব্যাখ্যা খুঁজে না পেলে মানুষ তাকে অলৌকিক বলে চালিয়ে দেয়। অতএব সুজনবাবুর কথা খুব একটা মাথায় তুললাম না, কিন্তু সকালের এমন একটা মর্মান্তিক ঘটনা কিছুতেই আমাকে দু চোখের পাতা এক করতে দিল না। পরদিন সকালে চায়ের কাপ নিয়ে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে আছি। এমন সময় সুজনবাবু এসে বললেন, এই যে সকাল সকাল এমন ঘরের ভেতর থেকে প্রকৃতি না দেখে বরং চলো ওই গ্রামটার দিকে ঘুরে আসা যাক। আমি না বলতে গিয়েও বলতে পারলাম না। না, সুজনবাবু যে শুধু আমার বয়োজ্যেষ্ঠ সেই কারণে নয়, বরং কি একটা অদ্ভুত আকর্ষণে আমাকে সেখানে যেতে হলো। আমার কেন জানি না মনে হচ্ছে আজ সেখানে আশ্চর্য কিছু একটা ঘটবে। প্রথম ধাক্কাটা খেলাম বাজারের সামনে এসেই। গোটা বাজার শুনশান, একটা জনপ্রাণীও এখানে ওখানে নেই। ব্যাপার কি? সকাল সকাল বাজারের এই অবস্থা কেন? আজ কি বাজার বন্ধ নাকি? সুজনবাবু মাথা নেড়ে বললেন, ব্যাপার তো আমার মোটেই সুবিধের ঠেকছে না। চলো তো এগিয়ে দেখা যাক। আমিও ব্যাপারটা নিতান্ত সাধারণভাবে নিতে পারলাম না। বাজারের পথ ধরে দুজনে এগিয়ে চললাম। বাজার থেকে কিছুটা পথ গিয়েই একটা ছোট নদী পেরিয়ে চোখে পড়ল গ্রামটা। বেশিরভাগ বাড়ি কাঁচা, খড় আর টালির ছাউনি দেওয়া ছোট ছোট বাড়ি। মাঝে মাঝে দু একটা ইটের বাড়িও রয়েছে। গ্রামে ঢোকার মুখে যে প্রথম বাড়িটা, তার দাওয়ার সামনে আসতেই আমরা থ হয়ে দাঁড়িয়ে গেলাম। মাটির উঠোনে উবু হয়ে বসে একটা ছেলে এক মনে শালুক ফুলের টাঁটি ভেঙে ভেঙে মালা গাঁথছে। এটা সেই ছেলে যাকে আমি গতকালকেই বাজারে দেখেছি। গ্রামের লোক একে মাটিতে ফেলে পিটিয়ে মেরে শেষ করেছিল, আর তারপর নিথর দেহটা জ্বালিয়ে দিয়েছিল। তাহলে এখানে এলো কেমন করে, তাও জীবিত সশরীরে? দিনের আলোতে এরকম একটা দৃশ্য দেখে আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না।
আমার চোখের সামনে যে মানুষটা ছটফট করতে করতে মরেছে, তারপর নাকি তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেভাবে জলজান্ত বসে থাকতে পারে কি করে, তাও আবার দিনের আলোতে? আমি আর সুজনবাবু পরস্পরের দিকে তাকালাম। ভদ্রলোক বলেছিলেন বটে, পৃথিবীতে অনেক আশ্চর্য জিনিস ঘটে, কিন্তু আজ যা দেখলাম তা কি আদৌ কোনো ব্যাখ্যা হতে পারে? ভূত, তাও আবার এই ফুটফুটে দিনের আলোতে! এমন সময় পেছন থেকে কেউ আমার হাতটা চেপে ধরতেই আমি চমকে উঠলাম। হ্যাঁ, কে কে? আস্তে আস্তে। মুখে আঙুল দিয়ে সামনে এগিয়ে এলো সেই চা দোকানি। তার চোখে মুখেও ভয় আর রোমাঞ্চের ছাপ স্পষ্ট। তারপর গলার স্বর নামিয়ে বলল, সকালে দৃশ্য দেখে গোটা গ্রাম কেঁপে উঠেছে বাবু। কেউ দিনের আলোতেও ভয়ে বাইরে আসছে না। কিন্তু কিন্তু এটা কি করে? জানি না বাবু, কিচ্ছু জানি না। মুরারি বাবু মানুষ না বাবু, ও রক্তচোষা। কথাটা শেষ হতে না হতেই ওই মুরালি আস্তে আস্তে আমাদের দিকে ঘুরল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমরা তিনটে প্রাণী তখন হতচকিত হয়ে দাঁড়িয়ে রয়েছি। বুঝতে পারলাম দোকানি একটু একটু করে পিছু হটছে আর বলছে, বাবু বাবু পালিয়ে যান বাবু, ও মানুষ না বাবু, ও রক্তচোষা, পালিয়ে যান। মুরালি এক পা করে এগিয়ে আসছে রাস্তার কাছে, আর এক পা করে পিছিয়ে যাচ্ছে দোকানি। তবে সুজনবাবু আমাকে যে ইশারায় দাঁড়িয়ে থাকতে বলেছেন বুঝতে পারলাম। ধীরে ধীরে দূরত্ব কমাচ্ছে মুরালি। তার চোখের শানিত দৃষ্টি আমাদের দিকেই নিবদ্ধ। বোধহয় মুখের ভেতর জিভটাও ছটফট করছে রক্তের নেশায়। কিসের একটা উত্তেজনায় আমার গায়ের লোম খাড়া হয়ে উঠছে। আসলে এই ছেলেটাকেই যে আমি কাল পুড়ে মরতে দেখেছি। না না। আমরা চকিতে ঘুরে তাকালাম। ততক্ষণে চিৎকার করে পিছনে ছুট লাগিয়েছে দোকানি লোকটা। এদিকে সুজাতবাবু এগিয়েছেন সামনে, তার স্থির দৃষ্টি নিবদ্ধ মুরালির দিকে। এবার একটা আশ্চর্য ব্যাপার ঘটল। মুরালি হঠাৎ থমকে দাঁড়ালো। দুজনের মধ্যে বেশ একটা শীতল দৃষ্টিদ্বন্দ্বের খেলা চলছে বুঝতে পারলাম। নিষ্পলক দৃষ্টিতে তারা তাকিয়ে রয়েছে পরস্পরের দিকে। এবার মুরালি একবার মাথা নিচু করল আর তারপরে পিছু হটতে লাগলো। দেখতে দেখতে ও আবার উঠোন পেরিয়ে মাটির দাওয়ায় বসে আবার নিজের কাজে মন দিল। সুজনবাবু আমার কাছে এসে বললেন, চলো, আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমরা ফিরে এলাম। গোটা ঘটনা যে কি হলো তার কোনো ব্যাখ্যাই আমাদের কাছে নেই। সুজনবাবুকে বললাম, আচ্ছা, আপনাকে দেখে ছেলেটি হঠাৎ অমন পিছু হটল কেন? ভদ্রলোক কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, বিপদে পড়লে পালিয়ে না গিয়ে কখনো কখনো বিপদের সম্মুখীন হতে হয়, এতে বিপদ কেটে যায়। নিঃসন্দেহে ঠিক কথা, কিন্তু এক্ষেত্রে আমার সেটা প্রযোজ্য মনে হলো না। মুরালির কাছে কিসের বিপদ? সুজনবাবু কি সত্যি মেনে নিয়েছেন মুরালি মানুষ নয়, সে রক্ত চুষে মানুষ হত্যা করে?
রাতে ঝুল বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, ঘুম আসছে না কিছুতেই। রাতে পাহাড়ি বনের মাথায় চাঁদটা এক অদ্ভুত লুকোচুরিতে মেতেছে। মাঝে মাঝে উড়ো মেঘের আড়ালে লুকোচ্ছে, আবার বেরিয়ে আসছে, আবার লুকোচ্ছে। নাম না জানা একটা পাখির ডাক দূর থেকে ভেসে আসছে অনেকক্ষণ ধরেই, বেশ কর্কশ। না জানি রাতের আঁধারে সে আবার কোন সমস্যায় পড়েছে। আশপাশটা ঘুটঘুটে অন্ধকার। হোটেলের নিচে রাস্তার উপর একটা বড় গ্যাস বাতি রয়েছে কেবল, সেটারও জোর কমে এসেছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কখন চোখ লেগে এসেছিল খেয়াল নেই। হঠাৎ চমকে উঠলাম। গ্যাস বাতির গোড়ার সামনে দিয়ে কি যেন একটা সুরুত করে সরে গেল মনে হলো। আমি আর একটু ভালো করে দেখার জন্য ঝুঁকলাম। না, কিছুতেই তো চোখে পড়ছে না। এমন সময় খেয়াল হলো সেই পাখির ডাকটাও আর শোনা যাচ্ছে না। কুকুর বিড়াল হবে এই মনে করে আমি সরে আসতে যাব, এমন সময় একটা দৃশ্য দেখে আমার চোখ সেখানে চুম্বকের মতো আটকে গেল। যে ঝুল বারান্দায় আমি দাঁড়িয়ে রয়েছি তার পাশেই দেয়াল বেয়ে টিকটিকির মতো কেউ যেন উপরে উঠে আসছে। এ দৃশ্য যতটা না ভীতিপ্রদ তার থেকেও বেশি অনভিপ্রেত। আমি সেখানেই স্থাণু হয়ে গেলাম, কিছুটা ঘটনার আকস্মিকতায়, আবার কিছুটা কৌতূহল বশত। কি ওটা? জিনিসটা আরো কিছুটা উপরে উঠে আসতেই আমি সেটা বুঝতে পারলাম, আর সাথে সাথেই আমার শির দাঁড়াবে ভয়ের একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল। কোনো টিকটিকি গিরগিটি নয়, এটা একটা আস্ত মানুষ। এই মানুষটাকেও আমি চিনি, আজ সকালেই দেখেছি। মুরালি। অন্ধকারের মধ্যেও মুরালির দুই চোখে যেন আগুন জ্বলছে, যেন দানবাকৃতি এক বুভুক্ষ মাকড়সা নিজের ফাঁদে জড়িয়ে পড়া শিকারকে খতম করতে একটু একটু করে উঠে আসছে সে। না না না, এ কোনো মানুষ হতেই পারে না। কোনো মানুষের পক্ষে এভাবে দেওয়াল বেয়ে উঠে আসা সম্ভব নয়। মুরালি কোনো মানুষ নয়, তবে মুরালি এখনো আমাকে দেখেনি। আস্তে আস্তে সে উঠে এলো দোতলার সোজাসুজি, তারপর একটা খোলা জানালা দিয়ে সুরুত করে ঢুকে গেল ঘরের ভেতর। তৎক্ষণাৎ আমি যেন সম্বিত ফিরে পেলাম। ওটা তো সুজনবাবুর ঘর। আমার মাথার মধ্যে বিদ্যুতের গতিতে সকালের ঘটনাটা ভেসে উঠল। তার প্রতিশোধ নিতেই কি মুরালি? সুজনবাবুর সমূহ বিপদ, আমাকে ওনাকে বাঁচাতেই হবে। আর দাঁড়িয়ে না থেকে আমি ছুট লাগালাম আমার ঘরের সামনেই ঝুল বারান্দা। পাশাপাশি দুটো ঘর পরেই সুজনবাবুর ঘর। ঘরের দরজা যথারীতি বন্ধ। আমি দরজায় টোকা দিয়ে ডাকতে যাব, হঠাৎ দেখি ঘরের ভেতর আলো জ্বলছে। একটা লালচে আলোর আভা দরজার নিচ দিয়ে মেঝেতে এসে পড়েছে। কি মনে হতে আমি ডাকতে গিয়েও ডাকলাম না। পাশেই দেখলাম জানালার একটা পাল্লা খোলা। আমার কেন জানি না মনে হলো সুজনবাবু ঘরে জেগে আছেন এবং তিনি এসব ঘটনার ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল। আস্তে আস্তে গিয়ে চোখ রাখলাম সেই পাল্লার ফাঁক দিয়ে। যতটুকু দেখা যায় একটা মৃদু লাল আলোয় গোটা ঘর আলোকিত। আর তারপরেই ঘরের ভেতরের যা দৃশ্য দেখলাম তা আমি স্বপ্নেও ভুলব না। জীবনে অত্যাশ্চর্য অলৌকিক অনেক কিছুর পেছনেই আমার যুক্তিবাদী মন সর্বদা বিজ্ঞানের ব্যাখ্যা খুঁজে এসেছে, কিন্তু আজকের ঘটনা আমার সে বিশ্বাসে রীতিমতো ভাঙন ধরিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, রয়েছে এমন অনেক কিছুই যা বোধ হয় সকল রক্ত মাংসের মানুষের না জানতে চাওয়াই শ্রেয়। ঘরের ভেতর মেঝেতে একটা কাঠের চেয়ার পাতা,
তার উপর সোজা হয়ে বসে সুজনবাবু, ভদ্রলোকের হাতে ধরা একটা শ্যাওড়া গাছের ডাল, আর তার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে মুরালি। ছড়ির মতো তিনি ডালটা নিয়ে একবার উপরে ওঠাচ্ছেন, একবার নিচে নামাচ্ছেন, আর মুরালিও পোষা সিংহের মতো মাথা ঝোঁকাচ্ছে আর পায়ের কাছে। এসব কি হচ্ছে, কেন হচ্ছে তা আমি কিছুই বুঝতে পারছি না। তবুও চুপচাপ দাঁড়িয়ে রয়েছি কিসের একটা অমোঘ আকর্ষণে। মুরালির শরীর ধীরে ধীরে লালচে হয়ে আসছে, মুখ দিয়ে গোঙানির মতো একটা বিকৃত শব্দ বেরিয়ে আসছে। খিলখিলিয়ে হেসে উঠলেন সুজনবাবু। রক্ত রক্ত রক্ত, আমার রক্ত চোষার দল, তোদের থাকাতেই যে আমার টাকা। আয় আয়, আমার কাছে রক্ত দে। বলতে বলতে একটা ডাল ভেঙে তিনি সেটা সজোরে ঢুকিয়ে দিলেন মুরালির মুখের ভেতর। রক্তের ধারা ছিটকে বেরিয়ে লাগলো সুজনবাবুর চোখে মুখে। একটা বিকৃত গোঙানি বেরিয়ে এলো মুরালির মুখ থেকে, কিন্তু সে সব কিছু ছাপিয়ে গেল সুজনবাবুর রক্ত তৃষ্ণা নিবারণের উল্লাস। রক্ত, আরো আরো রক্ত। রক্ত আমার প্রাণ, রক্ত আমার শক্তি। বিদ্যুতের শক খাওয়া রোগীর মতো তীর তীর করে কাঁপছে মুরালি। তার মুখের ভেতর থেকে ওই লাঠি এসে সাপের মতো বেরিয়ে আসা একটা লালচে ধোঁয়াকে ক্রোগ্রাসে গিলে চলেছেন সুজনবাবু। যেন কতকাল তিনি খেতে পাননি। এবারে সুজনবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, আর দুই হাতে মুরালির কাঁধ ধরে প্রবলভাবে ঝাঁকুনি দিতে লাগলেন। আরো রক্ত চাই, আরো রক্ত চাই আমার, আরো আরো। এইটুকু রক্তর জন্য কি তোদের মতো শুয়োরের বাচ্চাগুলোকে পুষে রেখেছে? আরো রক্ত চাই, আরো। মুরালি কিছু বলার অবস্থায় নেই। তার মুখ থেকে কেবল একটা বিকৃত গোঙানি আর গলগল করে একটা লালচে ধোঁয়া বেরিয়ে আসছে। এরপর যেটা হলো তা ভাষায় বর্ণনা করা কঠিন। আস্তে আস্তে সুজনবাবুর দেহটা লম্বা চওড়া হতে লাগলো। মানুষের আকার ছাড়িয়ে তার রূপ নিল এক বিকট দানবের। গোমদারির জঙ্গল ভেদ করে বেরিয়ে এলো সদন্ত। শরীরের আয়তনের চাপে গায়ে লেগে থাকা ফুল শার্ট পাজামা সব চড়চড় করে ছিঁড়ে বেরিয়ে আসতে লাগলো। শান্ত চোখের দৃষ্টি কোথায় হারিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল দুটো আগুনের গোলা। হাতে পায়ের আঙুলের চামড়া ফেড়ে বেরিয়ে আসা নখের আঁচড় মেঝের উপর একটা গা শিরশির করা ধ্বনির সৃষ্টি করল। মুরালির শুকিয়ে ছিপড়ে হয়ে আসা শরীরটা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একবার মাটিতে ঝুঁকে বসে কিছুক্ষণ হাঁপালেন। তারপর একটা রক্ত জল করা হাসিতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মাথা গিয়ে ঠেকল ঘরের ছাদে। ভয়, রোমাঞ্চ ইত্যাদি নানা মিশ্র অনুভূতিতে তখন আমাকে গিলে খাচ্ছে। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। এ কি সেই সুজনবাবু যার সাথে সকালেও আমি ঘুরে বেরিয়েছি? এ তো কোনো মানুষ না, মূর্তিমান শয়তান। গোটা শরীর আমার তখন ঘামে ভিজে গিয়েছে। হোটেলে আর কি কেউ শব্দ শুনতে পাচ্ছে না? আর এ দৃশ্য আমার পক্ষে দেখা সম্ভব নয়। হয়তো এক্ষুনি মাথা ঘুরে পড়বো। না না, আমাকে পালাতে হবে, আর থাকতে পারবো না। কাঁপা কাঁপা হাত পায়ে আমি একটু একটু করে পিছিয়ে আসতে লাগলাম। আচমকা একটা কিছু পড়ার শব্দে চমকে উঠলাম। অসাবধানতায় আমার হাত লেগে বারান্দায় টেবিলে রাখা একটা অ্যাস্ট্রে মেঝেতে পড়ে গিয়েছে। কোনো রকমে দ্রুত সেটা তুলে রাখতে রাখতে খেয়াল করলাম সুজনবাবুর অট্টহাসি থেমে গিয়েছে।
আর জানালার সামনে একটা বিরাট বিভীষণ ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে, আর ওই ফাটার মতো চোখ শব্দের উৎস খুঁজছে। কিন্তু আমি তখন টেবিলের তলার অন্ধকারে গা ঢাকা দিয়েছি। আচমকা একটা মৃত্যু ভয় যেন তলা পাখি উঠে গলা এসে আটকে গেল। ওই ওই মূর্তি জানলা থেকে সরে যেতেই আর কাল বিলম্ব না করে আমি এক ছুটে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম। ঢকঢক করে বেশ খানিকটা জল গলায় ঠেলে ধপ করে বিছানায় বসে পড়লাম। আমার হাত পা এখনো কাঁপছে থরথর করে। কথা বলবার বা চিৎকার করে ডাকারও ক্ষমতা আমার নেই। আমি গা এলিয়ে দিলাম বিছানার উপর। যা দেখেছি, এখন বাপ মায়ের দেওয়া প্রাণটা হাতে নিয়ে ঘরে ফিরতে পারলেই যথেষ্ট। চোখের সামনে জলজ্যান্ত ঘুরে বেড়ানো একটা মানুষ কিনা আদতে মানুষই নয়, মূর্তিমান রক্তচোষা শয়তান। মুরালির মতো ছেলেদের প্রাণ চুরি করে সে তাদের দাস রূপে ব্যবহার করছে নিজের রক্ত তৃষ্ণা মেটাবার জন্য। আর সেই জন্যই ওনার প্রতি মুরালির এই দাসত্ব। মানুষের চামড়ায় গা ঢাকা দিয়ে যে কত নিষ্ঠুর হৃদয়ের একটা পিশাচ দিবারাত্র এখানে ঘুরে বেড়াচ্ছে, তা কি হোটেলের আর কেউ জানে? কোথায় না, জানলেও বা কি এর মোকাবিলা করা কি সম্ভব? আর মোকাবিলা না করলে এ যে গোটা গর্বে তার লোক শূন্য করে দেবে। কে সুজন বাবু? তিনি কি আদৌ জীবিত নাকি মৃত? মানুষের প্রাণ চুরি করার এমন অদ্ভুত ক্ষমতা তার হলো কি করে? এসব হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো সারা রাত। দু চোখের পাতা এক করতে পারলাম না কিছুতেই। সব সময় একটা ভয় যেন আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। মনে হচ্ছে যেন কেউ আমার দরজার বাইরে সব সময় ঘুরে বেড়াচ্ছে। একটু ফাঁক পেলেই আমাকে খতম করে আমার রক্ত চুষে খাবে। সুজন বাবু কি আমাকে দেখছেন? যদি দেখেন তো। ভোরের দিকটা একটু ঘুমিয়ে গিয়েছিলাম। চোখ খুলে যেই দেখলাম দিনের আলো ঘরের মেঝেতে এসে পড়েছে, বুকে একটু যেন বল ফিরে এলো। ঘরের বাইরেটা বেরিয়ে এলাম। তাকিয়ে দেখি সুজনবাবুর ঘরের দরজা বন্ধ। একটা দীর্ঘশ্বাস ফেলে নেমে এলাম নিচে। ম্যানেজার নবীনবাবু কার সাথে একটা কথা বলছেন। আমাকে দেখে মাথা নেড়ে বললেন, গুড মর্নিং স্যার, সব ঠিকঠাক তো? আমি কাছে গিয়ে গলার স্বর নামিয়ে বললাম, মশাই, আপনার সাথে একটু কথা আছে, একবার বাইরেটা আসতে পারবেন? ভদ্রলোক একবার আমার মুখের দিকে চুপচাপ তাকালো, তারপর মাথা নেড়ে বলল, আচ্ছা, একটু ওয়েট করেন, আমি কথা বলেই আসছি। আমি হলিডে হোমের বাইরেটা বেরিয়ে এলাম। একটা নতুন দিনের সূচনা করেছে সকালের সূর্য। গুড মর্নিং, সব ঠিকঠাক তো? আচমকা পেছন থেকে এই গলার স্বর শুনে আমি কেঁপে উঠলাম। এই গলার স্বর আমার চেনা। আমি ঘুরে তাকালাম। একটা পাতলা চাদর গায়ে হাসি হাসি মুখে আমার পেছনে এসে দাঁড়িয়েছেন সুজনবাবু। রাতের অস্বাভাবিকতা যদিও তার শরীরে কিছু নেই, তবুও আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ধক ধক করতে শুরু করে দিয়েছে। যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বললাম, হ্যাঁ, গুড মর্নিং, ঠিকঠাক, সব ঠিকঠাক। সুজনবাবু
একটা দীর্ঘ হাসি হেসে বললেন, না হে, তোমাকে দেখে তো ঠিকঠাক মনে হচ্ছে না। কিছু দেখি ভয় টয় পেয়েছো নাকি ইয়ং ম্যান? ভূত দেখেছো? শেষের কথাগুলো ব্যঙ্গের সুরে সূচ ফুটিয়ে দেওয়ার মতো বললেন সুজনবাবু। আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। বললাম, ভূত? না না, কি যে বলেন। ঠিক বলছো তো? তাহলে এত ঘামছো কেন? সকালে তো আজ একটু বেশ গা শিরশিরে ভাব আছে। কই, কোথায়? ঘামছি না তো। ঘামছো না? আচ্ছা বেশ, ছাড়ো। ম্যানেজারকে কি বলছিলে? আমার মাথায় যেন বাজ পড়ল। এই কথা ইনি জানলেন কি করে? তার মানে কি, কাল রাতে ভাবনাটা মাথায় আসতেই আপনা হতেই যেন আমি পিছু হটতে শুরু করলাম। না না, কি আবার বলবো? কিছুই তো না। কিছুই বলবে না? একটু একটু করে এগিয়ে আসছেন সুজনবাবু। এ মা, এ কি করে হয়? কিছু তো বলতেই হবে। কাল রাতে এত কিছু দেখলে। না না, আমি কিছু দেখিনি। চিৎকার করতে করতে আমি ততক্ষণে পিছনে ঘুরে ছুট লাগিয়েছি। খেয়াল করলাম সুজনবাবু যেন হাওয়ার গতিতে আমাকে ধাওয়া করে আসছেন। পেছন থেকে ভেসে আসছে তার অট্টহাসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভয় পেলে চলবে? তুমি নাকি ভূত প্রেত মানো না ইয়ং ম্যান? দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটতে শুরু করলাম। পাহাড়ের ঢাল বেয়ে নেমে জঙ্গল খাল পেরিয়ে যেদিকে দু চোখ যায় সুজনবাবু এক নাগারে আমার পিছনে ধেয়ে আসছে। এই রক্তচোষা শয়তানের হাত থেকে আজ বেঁচে ফিরতে পারলে হয়। হোটেল থেকে বেশ অনেকটা ছুটে এসে হাঁপাতে হাঁপাতে থামলাম একটা ইট ভাটার সামনে। চিমনির মুখ দিয়ে তখনও অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। পেছন ফিরে সুজনবাবুকে দেখতে না পেলেও বুঝলাম বিপদ এখনো কাটেনি। এখানে হয়তো কারো সাহায্য পাওয়া যেতে পারে। কেউ আছেন? আমি বিপদে পড়েছি, কেউ আছেন? চিৎকার করতে করতে আমি ইট ভাটার আরো ভেতরে ঢুকতে লাগলাম। ঘুরতে ঘুরতে এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে আমার একেবারে কাঁধে চেপে বসলো। আমায় খুঁজছো বুঝি? চমকে উঠলাম। এ যে সুজনবাবু! হায় ঈশ্বর, আমার আর পালাবার পথ নেই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমার সামনে দাঁড়িয়ে সুজনবাবু তার জিভটা একবার ঠোঁটের ওপর বুলিয়ে নিলেন। বুঝতে বাকি নেই রক্তের নেশায় তিনি ভেতরে ভিতরে ছটফট করছেন। আর আর এবার আমার পালা। আমি অনুনয় সুরে বললাম, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এ কি কথা? এই তোমার সাহস, এই তোমার যুক্তিবাদী মন? আমি তোমাকে মারবো না, ভয় নেই। আমি কাউকে মারি না। আমি মৃত্যুকে ঘৃণা করি। তার মানে? মানে বিকট অট্টহাসিতে নির্জন জায়গাটা যেন থরথর করে কেঁপে উঠল। ধীরে ধীরে মানুষের চামড়া ভেদ করে বাইরে আসতে লাগলো সুজনবাবুর আসল চেহারাটা। মুরারির মতো টাটকা প্রাণগুলোকে নিজের করে ওদের দাস বানিয়ে রাখি, কিন্তু ওদের দিয়ে আর হচ্ছে না। তোমাকেও আমার চাই। এসো আমার কাছে, আমার দাসত্ব স্বীকার করো। না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। খুব তোরা বিজ্ঞান দেখাস, যুক্তি দেখাস। মনে রাখিস, এ রাজত্ব রক্তের রাজত্ব, অন্ধকারের রাজত্ব। কোনো বিজ্ঞান যুক্তি এখানে খাটে না। খাটে শুধু আমার নিয়ম, শয়তানের নিয়ম। রক্তলোলুপ দানব তখন আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করেছে। আমি একেবারে চারদিকে বন্দি। কি করব
আমি বুঝতে পারছি না, তবে কি এই লোকচক্ষুর আড়ালে এখানে এই ইট ভাটার ভেতর আমাকে জীবন ত্যাগ করতে হবে? আচমকা একটা বিকট গাড়ির হর্নের আওয়াজ কানে এলো, আর তারপরেই কিছুতে একটা ধাক্কা লাগার ধুমধাম শব্দ। আমরা দুজনেই চমকে উঠলাম। সুজন বাবুর পেছনের বড় দেওয়ালটা রীতিমতো চিড় ধরেছে। মুহূর্তের মধ্যে সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দানবরূপী সুজন বাবুর ওপর। তিনি চিৎকার করে উঠলেন। চলন্ত কয়েকটা ইটও কোত্থেকে এসে পড়ল তার উপর। একটা থানিট এসে লাগলো আমার মাথায়। মাটিতে পড়ে ছটফট করতে করতে আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন এলো তখন আমি হসপিটালের বেডে শুয়ে, গায়ে মাথায় প্রচণ্ড ব্যথা, মাথায় ব্যান্ডেজ, ডান হাতে কনুইয়ের নিচ থেকে প্লাস্টার। বুঝলাম হাড় ভেঙেছে, তবু যে জানটা রয়েছে এই রক্ষে। কিছুক্ষণ পর ম্যানেজার নবীনবাবু এলেন দেখা করতে। মশাই, এখন একটু ঠিক আছেন? কি কাণ্ড বলেন তো! তা আপনারা ওখানে গিয়েছিলেন কি করতে, ওই ইট ভাটায়? আমি ধীরে ধীরে বললাম, সুজনবাবু নেই। পুলিশ দেহ মর্গে পাঠিয়ে দিয়েছে। ইট ভাজার লরি কন্ট্রোল হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে, তাতেই যত বিপত্তি। বিপত্তি না নিষ্কৃতি তা কেবল আমিই জানি। সুজনবাবুর মৃত্যুটা নিয়ে সেবারে হইচই হয়েছিল মনে আছে। ভদ্রলোকের পরিবার পরিজন কারোর খোঁজ পাওয়া যায়নি। কেন যায়নি তা কেবল আমি জানি। বাকিদের সে কথা না জানাই থাক। চোট আঘাতের সাথে সাথে সেবারের মতো প্রাণ নিয়েও বাড়ি ফিরেছিলাম। এরপর থেকে অন্তত একা একা কোথাও চলে যাওয়া বা সবকিছুতে যুক্তি খুঁজতে যাওয়ার সাহস আর আমার হয়নি। ও হ্যাঁ, আসবার আগের দিনই সেই চা দোকানি এসেছিল হোটেলে। হোটেলের দুর্ঘটনার খবর তারাও শুনেছে। তার মুখ থেকেই আমি একটা খবর শুনলাম। পরদিন সকালেই নাকি মুরলির মৃতদেহটা তার বাড়ির সামনে পাওয়া যায়। পরদিন সকালেই নাকি মুরালির মৃতদেহটা তার বাড়ির সামনে পাওয়া যায়। মুরালিকে নিয়ে তাদের ধোঁয়াশা এখনো কাটেনি। তবে মুরালি যাই হোক, সে আর আসবে না আমি জানি। প্রভুই যেখানে নেই সেখানে দাস রক্ত চুষবে কার আদেশে।